আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল, গুম থেকে সুরক্ষার আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ২০ মন্ত্রী, এমপি ও ২৯ সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। শিগগিরই দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ দেবে সরকার, আশা বিএনপির। গণহত্যার নির্দেশদাতাদের কঠোর শাস্তির দাবি জামায়াতের। আর্থিক খাতে বিগত ১৫ বছরের অনিয়ম, লুটপাট ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের। বিচার হবে অর্থ পাচারে জড়িতদের। এবং পূর্বাঞ্চলের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ লাফে অর্ধশতাধিক। ফেনীতে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরে পরিস্থিতির আরও উন্নতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়। এছাড়া গুম হওয়া দেশ থেকে দেশের সব নাগরিককে সুরক্ষা দিতে আন্তর্জাতিক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আরো জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা চলে টানা ২.৫ ঘণ্টা। এতে গুমের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে আর কেউ যাতে নিজের ক্ষমতাকে কক্ষিগত করতে গুমের মতো ঘটনা ঘটাতে না পারে, সেজন্য আজ থেকে জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশনে যুক্ত হলো বাংলাদেশ। জাতিসংঘ থেকে বারবারই বাংলাদেশের এই গুমের প্রেক্ষিতে বলা হচ্ছিল যে তোমরা এই কনভেনশনটা কেন এখনো অনুস্বাক্ষর করছো না। সেই প্রেক্ষিতে আমরা মনে করি যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই করছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। উপদেষ্টা পরিষদের বৈঠক পরবর্তী এই ব্রিফিংয়ে পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, সভায় কালো টাকা সাদা করার রীতি বন্ধ, অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও হজের খরচ কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। আরেকটা হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। উপদেষ্টাদের বৈঠক থেকে জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। বলেন, বিশেষ নিরাপত্তা ব্যবস্থাটি ছিল বৈষম্যমূলক। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠক থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স সংশোধন অধ্যাদেশ ২০২৪-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান রিজওয়ানা হাসান। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে ২৯ জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী রিহানের বাবা এই অভিযোগ দায়ের করেন। ট্রাইব্যুনালে এই নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে জুলাই আগস্টের গণহত্যার মামলা ৭টি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে একের পর এক মামলা দায়ের। বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 52 জনের নাম উল্লেখ করে মামলা করেন 5 আগস্ট রাজধানীর শ্যামলীতে নিহত শিক্ষার্থী রিহানের বাবা। মামলায় অভিযুক্ত করা হয়েছে 29 সিনিয়র সাংবাদিককেও। তার বাবা হিসেবে আমি যদি আজকের এই বিচারটা দাবি না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে যে আমার বাবা, আমার দুনিয়াতে আমার বিচার, দুনিয়াতে আমি বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি। তাই আজকে আমি দেশবাসীর কাছে, জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণাপন্ন হয়েছি। এই ধরনের অপরাধ করানোর জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। এই মিডিয়া ওই বক্তব্যের কারণে আরও বেশি পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসন আরও বেশি ডেসপায়ার্ড হয়ে তারা এই ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে। এই জন্য আমি তাদেরকে এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না। অভিযোগকারীর আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলাগুলো একসাথে তদন্ত ও বিচার হবে। এরই মধ্যে তদন্তের অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। অভিযোগটি আজকে দাখিল হয়েছে, ওনারা এটাকে গ্রহণ করেছেন। ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। তদন্তকারী কর্মকর্তা আমাকে জানিয়েছেন ওনারা আসামির প্রোফাইল রেডি করেছেন, ঘটনার পটভূমি প্রস্তুত করেছেন এবং বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যে উনি একটি চার্জ হিসাবে এটাকে এনেছেন এবং বলেছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই আসামিদের বিরুদ্ধে উনি গ্রেফতারি পরোয়ানার আবেদন করবেন। 14 আগস্ট থেকে এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মোট 8টি মামলা হয়েছে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা কিংবা নিষিদ্ধ করতে চিঠি দেয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের নামে এসব চালিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। সাংবাদিকদের একটা আমাদের প্রেস রিলিজ গিয়েছিল আমাদের সিগনেচার করে যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিগনেচার দিয়ে আমরা 57 জন 58 জন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। এরকম কিছু একটি আমরা স্পষ্ট করেছি, যদিও আগে আবারও স্পষ্ট করছি এটা আমাদের নয়। আমরা আজকে পর্যন্ত এই পর্যন্ত আমরা বলতে পারবো না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় যারা আসলে মূলত কাজ করছে। আমাদের ব্যাপক কাজ রয়েছে। আপনারা যদি টিএসসিতে যান আপনার কাজের পরিধি বুঝতে পারবেন। কাউকে পদত্যাগ করানো, কাউকে পদে বসানো, কোনো জায়গা থেকে চাঁদা তোলা, কোনো জায়গায় চাঁদা দেওয়া, এই কাজগুলোর সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত না। আমরা এই কাজগুলো করছি না। আমরা এই যে তদবির করা, এই জিনিসগুলোর আমরা মনে করি এগুলো এখন প্রাচীন অতীত হয়েছে। আমরা সেগুলোকে লকারবন্দি করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুমন শিকদার নামে একজনকে হত্যার অভিযোগে বাড্ডা থানায় করা মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বিকেলে তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে নিয়ে 8 দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল আলম। শুনানি শেষে টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক আলী হায়দার। গত রাতে রাজধানী গুলশান থেকে সাবেক এই বাণিজ্য মন্ত্রীকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে গাজীপুর ও রংপুরে আরো 2টি হত্যা মামলা করা হয়েছে। এর আগে 22 আগস্ট টিপু মুন্সি তার স্ত্রী আইরিন মালবিকা মুন্সি, মেয়ে তানিয়া অনন্যা মুন্সি ও তৃষা মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানী বাড্ডায় এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 5 দিন করে রিমান্ড নিয়েছে পুলিশ। সকালে তাদের আদালতে তুলে তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড চাইলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা 5 দিন মঞ্জুর করেন। এদিকে আদাপুর থানায় করা 2টি আলাদা হত্যা মামলায় সেনাবাহিনীর বহিষ্কৃত কর্মকর্তা জিয়াউল আহসানে এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে আজকে বিজ্ঞ আদালতে অন্য একটি মামলায় রিমান্ড শেষে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই মামলায় এই দুইজনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান আদালত থানার মামলা, এটাও একটি হত্যা মামলা। রিমান্ড প্রার্থনা শেষে বিজ্ঞ আদালত তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলা আসামি হলো সাদেক খান, সাবেক এমপি। এই মামলায় সন্নিবেশ করা হয় এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুর্নীতি দমন কমিশনের করা 2 মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ঢাকার পৃথক 2টি বিশেষ জজ আদালতের বিচারকরা তাকে মামলা থেকে অব্যাহতি দেন। একই সাথে অবৈধ সম্পদ অর্জনের অপর একটি মামলা থেকে মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসকে রেহাই দিয়েছে আদালত। এছাড়া 2006 সালে গণপূর্ত মন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দে অনিয়মের দায়ে দুদকের করা আরেকটি মামলাতেও খালাস পেয়েছেন মির্জা আব্বাস। মামলাগুলো থেকে অব্যাহতি পেয়ে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন বর্ষিয়ান এই বিএনপি নেতা। আমার পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমার বিক্ষিপ্ত পরিবারটাকে একত্রিত করে এটার হলো না। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে। আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় এই কোর্টের বারান্দায় আপনারা দেখেছেন আমাকে বহুবার। আজকে এখানে যারা আছে সকলেই আমার মতো কম বেশি ভুক্তভোগী। প্রথমে যে মামলাটি দায়ের করে সেটা সাক্ষী প্রমাণ শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় মির্জা আব্বাসউদ্দিন আহমেদকে খালাস প্রদান করেন। অপর যে মামলাটি একই বিষয়বস্তুর উপরে করা হয়েছিল আবার 2 জনের বিরুদ্ধে, একই বিষয়ের উপরে পূর্বেই মিসেস আফরোজা আব্বাস খালাস পেয়েছে, একই বিষয়ের উপরে আবার মামলা দায়ের করার আইনগত কোনো বিধান নাই। এই বিবেচনায় পরবর্তী মামলাটাও যেহেতু আইনে বার আছে, সেই কারণে মহামান্য আদালত আজকে সেই মামলা থেকেও 2 জনকে অব্যাহতি দিয়েছেন এবং তার মধ্য দিয়ে আজকে জনাব মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, মিসেস আফরোজা আহমেদ 3টি মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে। দ্রুততম সময়ের মধ্যে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটবে বলে আশা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শিগগিরই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ দেবে সরকার। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে বাইরে এসে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শিগগিরই প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে। আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, দেশপ্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে সরকার। প্রধান উপদেষ্টার সাথে নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যেই তারিখ ঘোষণা করবে সরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। আমরা কোনো তারিখ বলিনি, বলার প্রয়োজনে উনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষতি করে কারো সাথে সম্পর্ক রাখতে চায় না বিএনপি। এ সময় রাশিয়া নির্বাচনের সময়সীমা জানতে চাইলে তিনি জানান, প্রয়োজনীয় সংস্কারের পর যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। এটা তো প্রত্যেকটি কূটনীতিকের একটাই প্রশ্ন, কতদিনে নির্বাচন হবে। ইন্টেরিয়াম সরকার ওদের কাজগুলো করতে হবে, দেশে নির্বাচনও হতে হবে, জনগণের সরকারও হতে হবে। সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সকলের জন্য ভালো। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন দমাতে ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশদাতা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহতদের পরিবার। নতুন সরকারের কাছে তাদের আহ্বান, দেশের মানুষের উপর যারা নির্বিচারে গুলি চালিয়েছে তাদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। রাজধানী উত্তরায় নিহতদের পরিবারের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রিয়জন হারানোর স্বজনদের অর্ধ কোটি টাকা দেয় জামায়াতে ইসলামী। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। আমার জামাইয়ের বিচার চাই, আমি একজন গর্ভবতী, আমার জামাইয়ের কি দোষ ছিল? স্বামীকে হারিয়ে দিশেহারা 8 মাসের গর্ভবতী এই স্ত্রী ছাত্র জনতার আন্দোলনে 18 জুলাই উত্তরায় গুলিবিদ্ধ হন
আসাদুল্লাহ। আমার জামাই কোনো অন্যায় করেন নাই, তার 3টা গুলি লাগছে। অনেক বাধা দেওয়ার পরেও সন্তানকে ঘরে আটকে রাখতে পারেননি এই মা। এই যে হারিয়ে গেছে আর ফেরেনি। পরে যখন খোঁজ পেয়েছেন তখন না ফেরার দেশে আসাদ। বিধবা হতে চাই না, স্বামী জাকারিয়ার কাছে স্ত্রীর এমন আকুতির পরেও তাই হয়েছে। আমি যেহেতু কম বয়সে একা হতে চাই নাই, যাদের কারণে আমি আমার হাজবেন্ডকে হারাইছি তাদের আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। স্বজন হারানোর এমন আর্তনাদে ভারী হয়ে ওঠে উত্তরার বাতাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যখন উত্তাল ছিল ঢাকা, তখন রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর উত্তরা। পুলিশের গুলিতে নিহত হন বহু মানুষ। আমার বলা নাই, আমি কি করবো? শিশু বাচ্চাটা তুই গেছে, অল্প বয়স, কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। নাতি আছে 3 বছর বয়স, সেখানে বলে যে বাবার শরীরে কেন রক্ত, আর কিছু বলে না, আমার বাবার উঠে দাও। আমার সন্তান দুটো এতে হয়েছে, আমি এই বয়সে বিধবা হয়েছে। আজকে 41 দিনের কেউ আমাকে ফোন দিয়ে বলে না তোমার কি লাগবে। এই উনি আছেন আমাদেরকে এই জ্বালাটা দিয়ে গেল, আমরা আল্লাহর কাছে বিচার চাই, আপনাদের দোয়া। শুরুতে কোটা সংস্কার, পরে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে নিহত এমন 25 জনের পরিবারের দায়িত্ব নিয়েছে জামায়াতে ইসলামী। অসহায় পরিবারগুলোর হাতে 50 লাখ টাকা তুলে দিয়ে সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে দলটি। যারা এই নির্দেশের মূল হোতা, তাদেরকে অবিলম্বে মামলার আওতায় এসে বিচারের আওতায় তাদেরকে আনতে হবে, শাস্তি দিতে হবে। আমাদের আমির সাহেব বলেছেন এদের কর্মসংস্থান ব্যবস্থা করতে, অথবা ব্যবসার পুঁজি দিয়ে দিতে, অথবা বলেছেন যে তাদেরকে ভাতা দিতে। আমরা এগুলো সবই পর্যায়ক্রমে করব। কোন দলকে করে বিবেচনা করব না। দেশের জন্য রক্ত দিয়েছে, তার পরিবার দেখার ক্ষেত্রে, খোঁজ নেওয়ার ক্ষেত্রে, সহযোগিতা করার ক্ষেত্রে আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। নিহতদের পাশাপাশি আহতদেরও পাশে থাকার প্রতিশ্রুতি দেয় জামায়াতে ইসলামী। আদিন সচিব, এটিএন বাংলা, ঢাকা। আসসালামু আলাইকুম। বর্তমান অর্থনীতির ভিত্তি ঠিক রাখতে বিগত 15 বছরে আর্থিক খাতের অনিয়ম, লুটপাট ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকার গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পরিকল্পনা কমিশনের কমিটির প্রথম বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি জানান, অর্থ পাচারকারীদেরও বিচার নিশ্চিত করা হবে। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। আমি কলিগদের সকলকে ধন্যবাদ দিতেছি। 1.5 দশকের দেশে যে পরিমাণ অনিয়ম, লুটপাট ও আর্থিক খাতে দুর্নীতি হয়েছে তা খতিয়ে দেখতে 12 সদস্যের শ্বেতপত্র কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সদস্যদের অধিকাংশই হচ্ছেন অর্থনীতিবিদ ও গবেষক। এরই অংশ হিসেবে পরিকল্পনা কমিশনে প্রথমবারের মতো বৈঠকে বসেন কমিটির সদস্যরা। আমাকে দায়িত্ব দিয়েছিলেন, তাই আমি ওনাদের সকলের পক্ষ থেকে বলছি। বৈঠক শেষে কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই কমিটি 15 বছরে কোথায় কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা তুলে ধরার পাশাপাশি আর্থিক খাতে যাতে অনিয়ম না হয় সে বিষয়ে কাজ করবে। এই পরিস্থিতি কেন হলো এইটা বোঝার জন্য যদি আমার দেখতে হয় তাহলে আমি ওটা দেখব, কিন্তু এই রিপোর্ট বিগত সরকারের কাজের পূর্ণাঙ্গ মূল্যায়ন নয়। এটা মূলত হলো বর্তমান সরকারকে সাহায্য করার জন্য, তাকে এগিয়ে যাওয়ার হিসেবে, এবং পুরনো যে ভুলগুলো হয়েছিল সেগুলি যাতে পুনরাবৃত্তি না হয় সেটার ব্যাপারে মনোযোগী করার জন্য করা হচ্ছে। আমাদের প্রবলেমের দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের সমস্যার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাংকের প্রতিষ্ঠান যতখানি আসে, ব্যক্তিঘাতের পুঁজি গঠনের জন্য যদি আমার মানি মার্কেট বা আমার ক্যাপিটাল মার্কেটের আলোচনা করতে হয়, আমরা ওইটুকুই করব। নতুন নীতিমালা তৈরিতে সহযোগিতা ও ভবিষ্যতের রক্ষা কবচ হিসেবেও কাজ করবে শ্বেতপত্র কমিটি। বর্ণিত শ্বেতপত্রে দেশের বিদ্যমান অর্থনীতি সামগ্রিক চিত্র থাকার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ গ্রহণ, এসডিজি বাস্তবায়ন, এলডিসি থেকে উত্তরণে করণীয় বিষয়ে প্রতিফলন থাকবে। তো এটাই তো কিউআর, এবং এটাকে সৃষ্টিশীলভাবে ব্যাখ্যা করার অধিকার আমাদের দেওয়া হয়েছে। এটা একটা অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার ভিতর দিয়ে যাব। অংশীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করব,
সেই অংশীজনদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে যা আসে সেগুলি আমরা দেখব, সেগুলিকে কাজের ভিতরে কতখানি প্রতিফলিত করা যায়। অর্থ পাচারের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করার কথাও বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অনেকে জেলে আছে, এটা সেইটারই অংশ হয়তো। পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে সুইস সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গোলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করলে পাচার হওয়া অর্থ ফেরত আনার কোনো উপায় আছে কিনা তা জানতে চান ডক্টর ইউনুস। এ সময় সুইস রাষ্ট্রদূত জানান তার দেশ আন্তর্জাতিক পদ্ধতি ও মান বজায় রেখে সহযোগিতা করতে প্রস্তুত। একই সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানান সুইস রাষ্ট্রদূত। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পস। এ সময় বঙ্গোপসাগর নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, কর শুল্ক সহ সংখ্যালঘু ইস্যুতে আলোচনা করেন তারা। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের প্রতি শোক জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার। বন্যার্তদের সহায়তায় $1 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার অনুদানের আশ্বাস দেন তিনি। পূর্বাঞ্চলে বন্যায় এক লাফে মৃতের সংখ্যা ছাড়ালো অর্ধশত। 9 জেলায় মারা গেছে 52 জন। এর মধ্যে ফেনীতে সবচেয়ে বেশি 17 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে ও বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে। পানি কমতে থাকলে মেডিকেল সেবা ও ত্রাণ সহায়তা বাড়ানো হবে বলে জানান দুর্যোগ উপদেষ্টা ফারুক ই আজম। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেশের পূর্বাঞ্চলে এ যাবৎকালের বড় বন্যায় বড় ক্ষতি হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছিল। ধীরে ধীরে তা স্পষ্ট হচ্ছে। গত বুধবার পর্যন্ত 31 জনের মৃত্যুর তথ্য দিলেও এক লাফে তা বেড়ে 52 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ 39 জন, 7 জন শিশু ও 6 জন নারী। সবচেয়ে বেশি মারা গেছে ফেনী জেলায় 17 জন। এরপর কুমিল্লায় 14, নোয়াখালী 8, চট্টগ্রামে 6, কক্সবাজার 3, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে 1 জন করে। হঠাৎ মৃত্যুর সংখ্যা বেড়ে যাবার কারণ জানায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কয়েকটা কারণে মৃত্যুগুলি হচ্ছে। একটা পানিতে ডুবে, বন্যার পানিতে ডুবে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এবং সাপের কামড়ে। কেউ কেউ আশ্রয় কেন্দ্রে আসার সময় মারা গিয়েছে, এটা শুরুতেই হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তরবঙ্গে বন্যার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। প্রত্যেকটি জেলার রিপোর্ট হচ্ছে যে বিপদসীমার বেশ নিচে পানি আছে এবং ফোরকাস্টিং হচ্ছে যে আগামী 5 দিন এই পানির পর্যায় বাড়বে না। তার মানে ওখানে বন্যার আশঙ্কাটা কম। যদি না ভারী বৃষ্টিপাত, উজান এবং বাটিতে ভারী বৃষ্টিপাত হয় তাহলে ভিন্ন জিনিস। তবে বৃষ্টিপাতের যে ফোরকাস্টিং আছে সেখানে বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত আপাতত কোথাও হবে না। দুর্যোগ উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে 6 কোটি টাকার অনুদান পাওয়া গেছে। দুর্গত এলাকায় আরো বাড়ানো হচ্ছে ত্রাণ কার্যক্রম। ত্রাণ তহবিলে সরাসরি জমা করে দিচ্ছি। এটা শুধু যারা আগ্রহ প্রকাশ করেছেন যে ওনার হাতে দেবেন তাদের কাছ থেকে আমরা এখানে গ্রহণ করছি। বন্যা আক্রান্ত এলাকায় 600 মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে হতাহত ব্যক্তিদের শরীরে রাবার বুলেটের পাশাপাশি ভারী অস্ত্রের আঘাতের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। হাসপাতালের প্রশাসন ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, জুলাই বিপ্লবে অংশ নেয়া আন্দোলনকারীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 172 জন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 84 জন। মৃত্যু হয়েছে। মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয় 88 জনকে। বেশিরভাগই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে উল্লেখ করেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। তিনি জানান, আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতারা এই নিয়ে আপত্তি তোলার পর থেকে চিকিৎসা সেবা বাড়ানো হয়েছে। 79% হচ্ছে টোটাল পেশেন্টের বুলেট ইনজুরি এবং যারা মারা গেছে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম হচ্ছে বুলেট ইনজুরি। আপনাদের হয়তো মনে আছে প্রথম যে ছেলেটা মারা গেছিল, তো শাহজাহানের যেটা ছিল ওটা বুলেট ছিল মাথায়। তো এরকম যারা মারা গেছে ম্যাক্সিমামই হচ্ছে বুলেট ইনজুরি। যে আমরা এই রোগীগুলোকে কিন্তু বিনা পয়সায়, বিনামূল্যে আমরা সকল ধরনের চিকিৎসা দিচ্ছি।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চলতি অর্থ বছরে ৩৮,০০০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক, যা ২০২৩-২৪ অর্থ বছরের ৮.৫৭ ভাগ। নতুন কৃষি ঋণ ও নীতিমালা ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কৃষি উৎপাদন বাড়িয়ে জিডিপি প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব। হয়রানি বন্ধে সরাসরি কৃষকদের ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন তিনি। শরফুল আলমের রিপোর্ট। কৃষির উপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। খাদ্য নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি দেশের কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখছে এ খাত। তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতিনিয়ত কমছে চাষযোগ্য ভূমি। এতে কৃষির পরিধি ও উৎপাদন ব্যবস্থায় চ্যালেঞ্জ বাড়ছে। আমদানি নির্ভরতা কমাতে সরকার কৃষি ও কৃষককেই রক্ষা কবচ হিসাবে বেছে নিয়েছে। আর তাই তো প্রতি বছর বাংলাদেশ ব্যাংক কৃষিকে বিশেষ গুরুত্ব দিয়ে আলাদা করে কৃষি ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করে আসছে, যাতে বছর জুড়ে কৃষি অর্থনীতিতে গতি বাড়ানোর কথা বলা হয়েছে। চেষ্টা করেন এগ্রিকালচারকে একটু স্কিম অফ থিং, এগ্রিকালচার একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখা। 2% খুবই ছোট, মানে 98% অ্যাটেনশন পাচ্ছে না তার মানে। তো এই জায়গাটা যদি আমরা একটু বাড়াতে পারি, অন্তত পক্ষে এটা যদি 4-এও নিতে পারি, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় একটা কাজ হবে। কৃষি ঋণ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, কৃষি ঋণের বিনিয়োগ নিয়ে হয়রানি করা যাবে না। ফরিয়া বন্ধে ব্যাংকারদের আন্তরিক হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি। কৃষি ঋণে প্রয়োজনে প্রথাগত নিয়মের বাইরে গিয়ে আধুনিক লেনদেনে কৃষকদের সম্পৃক্ত করার কথা বলেন গভর্নর। দালালদের অবস্থানটাকে আমরা নিশ্চিহ্ন করতে পারি কিনা, সরাসরি তাদের অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করা একটা অপশন এখন তো করাই যায়, বিকাশের থ্রুতে করা যেতে পারে বা নগদের থ্রুতে করা যেতে পারে। আমরা কৃষি ঋণ ব্যাংক অ্যাকাউন্টই খুলতে হবে এমন তো কোনো কথা নেই, সরাসরি তাদের যায় যে কোনো অ্যাকাউন্ট, ওয়ান অফ দ্য 3 অ্যাকাউন্ট থাকলেই হলো, আমরা দিয়ে দেবো। সেটা আমরা করতে পারি হাতে না দিয়ে। বন্যায় কৃষি ও কৃষকের আর্থিক ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলেও জানান গভর্নর। কৃষি ঋণে সবুজ অর্থনীতি প্রসারে সবার সহযোগিতাও চান তিনি। যদি দরকার হয় অবশ্যই সেটা ব্যবস্থা করা হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস উপলক্ষে চলছে ৫ দিন ব্যাপী স্মরণ উৎসব। এ উপলক্ষে সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। নজরুলের গণজাগরণী ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে নজরুলের জনপ্রিয় নাটক অগ্নিগিরি মঞ্চায়ন করে দেশনাট্য দল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক ফেরদৌসারা ও নজরুল উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান। পার্টেক্স খেলার খবর। পাকিস্তান সিরিজের পরই বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। মিরপুরে পরিচালকদের সভা শেষে কথা জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি আরও জানান, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে টেন্ডার বাতিল করা হয়েছে। রিপোর্ট করছেন এসএম আশরাফ। দায়িত্ব নেয়ার 1 সপ্তাহ পেরোতেই গলদঘর্ম বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, যেখানে হাত দিচ্ছেন অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার নিদর্শন। এবার কড়া বার্তা দিলেন, স্বাধীন অডিট ফার্ম দিয়ে তদন্ত হবে সব বিভাগে। কাজের ফোকাস যাতে নষ্ট না হয়, আমাদের সব কাজ করতে হবে কাজ ঠিক রেখে। যে অসংলগ্নতা, যে দুর্নীতি, যে খারাপ কাজ হয়েছে ওগুলো আমরা সরাবো, তার সাথে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য কাজ করব। সো আমি সব বন্ধ করে আমি একদিকে যেতে পারবো না। তৃতীয় বিভাগের বাছাই খেলতে 5 লাখ টাকার এন্ট্রি ফি বাতিল সহ 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে তদন্তের রিপোর্ট জনসম্মুখে প্রকাশেরও ঘোষণা দেন তিনি। লাস্ট ওয়ার্ল্ড কাপের একটা রিপোর্ট ছিল, তার আগে আরো একটা দিনের রিপোর্ট ছিল। আমি আজকে সিইওকে বলেছি যে এই রিপোর্টগুলো আমি দেখতে চাই, কি আছে ওই রিপোর্টগুলো। ওই রিপোর্টটা অবশ্যই জনসম্মুখে, আমি জানি না এটা লিগ্যালিটি কতটুকু, বাট এইটার একটা আউটকাম আপনি জানতে পারবেন।
দেশের বাইরে থেকে সাকিব আল হাসান নিয়মিত সিরিজ খেলতে পারবেন কিনা জানালেন বোর্ড সভাপতি। পার্মানেন্ট এনওসি তো দেওয়া হবে না, বাট অলরেডি একটা এনওসি ওর আছে। ও আপনি জানেন কাউন্টি খেলতে যাওয়ার কথা সারেতে, আমি যেটা দেখেছি ইন্ডিয়া সিরিজে বাড়ি থেকে খেলবে, যেহেতু তাকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইন্ডিয়া সিরিজের পরে ডিসাইড করব যে কি তারপরে নেক্সট প্ল্যান অফ অ্যাকশন। ক্রিকেট বোর্ডের এই সভায় পদত্যাগপত্র জমা দেন নারী ক্রিকেট উইং এর চেয়ারম্যান সিলেটের শফিউল আলম নাদেল। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় টেস্ট ম্যাচেও পাকিস্তানকে হারাতে চায় বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর দলকে পুরনো দিনের কথা ভুলে নতুন করে শুরু করার পরামর্শ দেন পাকিস্তানের কোচ জেসন গিলেস্পি। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা 11টা থেকে শুরু হবে খেলাটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল, গুম থেকে সুরক্ষার আন্তর্জাতিক সনদে সই করল বাংলাদেশ, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 20 মন্ত্রী, এমপি ও 29 সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের। শিগগিরই দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের তারিখ দেবে সরকার, আশা বিএনপির। গণহত্যার নির্দেশদাতাদের কঠোর শাস্তির দাবি জামায়াতের। আর্থিক খাতে বিগত 15 বছরের অনিয়ম, লুটপাট ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা, অন্তর্বর্তীকালীন সরকারের বিচার হবে অর্থ পাচারের জড়িতদের। এবং পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1 লাফে অর্ধশতাধিক, ফেনীতে সর্বোচ্চ 17 জনের মৃত্যু, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুরে পরিস্থিতির আরও উন্নতি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।